সমর্থক হিসাবে আমরা বড়ই বিচিত্র। একদিক থেকে আমরা প্রশ্ন করি মাহমুদুল্লাহ রিয়াদরা কেন এতদিন ধরে জাতীয় দলে খেলেন। তারা এতদিন ধরে জাতীয় দলে এই জন্য খেলেন যে তাদেরকে রিপ্লেস করার মতো বা তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতো কোয়ালিটি ক্রিকেটার আমাদের দেশে পাওয়া যায় না, তাদের কাছাকাছি মানের ক্রিকেটারও পাওয়া যায় না। এখন আমাদের দেশে ডোমেস্টিক স্ট্রাকচারটা এতই পোর যে ঠিক এই জায়গাটাতে কোনো ক্রিকেটারকে এস্টাবলিশ করতে হলে আগে জাতীয় দলে আনতে হয়, জাতীয় দলে এনে তার প্রতি একটা পিরিয়ড অফ টাইম ইনভেস্ট করে তারপর তার কাছ থেকে আউটপুট পাওয়া যায়। এখন সেই জায়গাটায় যখন জাকের আলীদের প্রতি ইনভেস্ট করা হয় আমাদের তো সহ্য হয় না, আমাদের তো ধৈর্য কুলায় না, এক বছরও আমরা ইনভেস্ট করতে পারি না। এখন জাকের আলীর ক্ষেত্রে যেমনটা হচ্ছে, অতীতে শামীম পাটোয়ারের ক্ষেত্রে তেমন হয়েছে, ইয়াসির রাব্বির ক্ষেত্রে তেমন হয়েছে, কারো প্রতি আমরা এক বছরও ইনভেস্ট করি নাই আসলে আমাদের ক্রিকেটে। এটা একটা রূঢ় বাস্তবতার জায়গা। এবং যখন যে জাতীয় দলে না থাকে তখন সে আমাদের জন্য খুব ভালো প্লেয়ার হয়ে যায়। এখন যেমন শামীমকে সবাই খুব মিস করছেন, আফিফকে অনেকে খুব মিস করছেন। এখন ফ্যাক্টরটা ওই জায়গাটা। আবার তারা যখন জাতীয় দলে ছিলেন তখন তারা লর্ড, তারা তখন অনেক কিছু ছিলেন আর কি। সত্যি কথা বলতে 2006, 7, 8 সালের সিলেক্টররা যদি এখনকার মতো এরকম ভালনারেবল হতেন তাহলে বাংলাদেশ ক্রিকেটটাই এস্টাবলিশ হতো না। কারণ ওই সময়টায় মুশফিক ভাইরা যেভাবে হাফ ভলিবলে বোল্ড হতেন, দিনের পর দিন যেভাবে তারা খুব বাজেভাবে ম্যাচ হারতেন, তাদের প্রতি যদি ইনভেস্ট করা না হতো বাংলাদেশের ক্রিকেটটাই এস্টাবলিশড হয় না। মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 ক্রিকেট থেকে বাদ পড়ে আবার প্রত্যাবর্তন করেছিলেন। প্রত্যাবর্তন করার পর তিনি আশানুরূপ পারফরমেন্স করতে পারেন নাই। এটা যদি তার ব্যর্থতা হয় তাহলে তার চাইতে বড় ব্যর্থতা বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কারণ তারা মাহমুদুল্লাহ রিয়াদ বাদ পড়ার পর তার জায়গাতে কোনো এস্টাবলিশড ক্রিকেটার তৈরি করতে পারে নাই, কিংবা তরুণ কোনো ক্রিকেটার তার জায়গায় এস্টাবলিশড হতে পারেন নাই। ওই ব্যর্থতার জায়গাটা আমি আরো বেশি বলবো। এখন মাহমুদুল্লাহ রিয়াদ যে প্রত্যাবর্তন করেছিলেন সেটা কিন্তু কারো হাতে পায়ে ধরে বা কাউকে রিকোয়েস্ট করে প্রত্যাবর্তন করেন নাই। তিনি ওয়ার্ক এথিক্স এবং পারফরমেন্সে অন্যান্যদের চাইতে বেটার ছিলেন দেখেই তিনি প্রত্যাবর্তন করেছেন। তারপরের গল্পটা তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেন না, সেটা তার ব্যর্থতার জায়গা, সেটা অস্বীকার করার আসলে কোনো কিছু নাই। দেখেন বাংলাদেশের ক্রিকেটটার ইনফ্রাস্ট্রাকচারের বয়সটা আসলে মাত্র 24 বছরের। এই 24 বছরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট এস্টাবলিশড হয়েছে আসলে গেল 12 বছর ধরে। আমি যদি বলি একদম স্পেসিফিকলি 2012 সালের পর থেকে, তার আগে বাংলাদেশের ক্রিকেট এস্টাবলিশ ছিল না। ইন্ডিয়ার আজকে যে জেনারেশনটা দেখছেন ক্রিকেট খেলছে, এই জেনারেশনটা আমি বলবো যে এস্টাবলিশড হওয়ার পর 5th জেনারেশন। ধরেন অভিষেক শর্মা, সূর্য কুমার যাদবরা ক্রিকেটটা ক্যারি করছেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের থেকে। বিরাট কোহলিরা ক্যারি করেছিলেন হরভজন সিং, যুবরাজ সিং কিংবা বীরেন্দর সেহওয়াগদের কাছ থেকে। সেহওয়াগরা ক্যারি করেছিলেন সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়দের কাছ থেকে। দ্রাবিড়রা ক্যারি করেছিলেন কপিল দেবদের কাছ থেকে, কপিল দেবরা বিশন সিং বেদিদের কাছ থেকে। ইন্ডিয়া ক্রিকেটটা অনেক এস্টাবলিশড, আগে থেকে এস্টাবলিশ। এখন একটা 5th বা 6th এস্টাবলিশ নেশন চলছে। পাকিস্তান ক্রিকেট যদি আপনি চিন্তা করেন সেটা একদম এস্টাবলিশমেন্ট হয়েছে হানিফ মোহাম্মদের সময় থেকে। হানিফ মোহাম্মদের পরে তারপরের যে জেনারেশন ইমরান খানদের, ইমরান খান থেকে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসদের জেনারেশন, দেন ধরেন শোয়েব আক্তার আসিফদের জেনারেশন, শোয়েব মালিকদের জেনারেশনের পর তারপর আসলো এখনকার বাবর আজমদের জেনারেশনটা। ইংল্যান্ডের কথা যদি চিন্তা করেন সেটা 150 বছরের ইতিহাস। অস্ট্রেলিয়ার ক্রিকেট যদি চিন্তা করেন এস্টাবলিশড হয়ে আছে 150 বছরের জায়গাটাতে। সেই জায়গাটাতে বাংলাদেশের ক্রিকেটের এস্টাবলিশমেন্টটা, বাংলাদেশের ক্রিকেটের প্রথম জেনারেশনের এস্টাবলিশমেন্টটা আসলে করেছেন এই জেনারেশনের ক্রিকেটাররাই, মাহমুদুল্লাহ রিয়াদরাই। আমি তামিম ইকবাল খানের সাথে যখন কথা বলেছিলাম, একটা কথা তামিম ইকবাল বলেছিলেন যে টি-20-র যে জায়গাটা, এই জায়গাটা বাংলাদেশের জন্য কেন মিসআন্ডারস্ট্যান্ড করা হয় বা মাহমুদুল্লাহ রিয়াদদের কেন মিসআন্ডারস্ট্যান্ড করা হয় সেই ব্যাপারে যদি একটা ছোট্ট পরিসংখ্যান তুলে ধরি। টি-20 ক্রিকেটটা যখন শুরু হয়েছিল 2007 সালে, এটা একটা ফান কনসেপ্ট থেকে শুরু করা হয়েছিল। বাংলাদেশের ক্রিকেটের বয়স তখন কেবলমাত্র 7 বছর। তখন বাংলাদেশ মোটামুটি হিমশিম খায় যে আসলে ফোকাস কোন দিকে করবে, ওয়ানডে করবে, টেস্ট করবে। এখন টি-20 মাঝখান থেকে আসলে একটা ফান কনসেপ্টে। তার মধ্যে বাংলাদেশ টি-20 ম্যাচই খেলে না। মাহমুদুল্লাহ রিয়াদ 2007 সালে 4টা টি-20 ম্যাচ খেললেন, যার মধ্যে 3টাই খেললেন বিশ্বকাপের মঞ্চে। অর্থাৎ বিশ্বকাপে যাওয়ার আগে তার একটা মাত্র টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা। 2008 সালে পরের বছর খেললেন মাত্র একটা টি-20 ম্যাচ। 2009 সালে তিনি খেললেন 3টা টি-20 ম্যাচ, যার 2টাই বিশ্বকাপে। 2010 সালে খেললেন 3টা টি-20 ম্যাচ, 2011 সালে খেললেন একটা টি-20 ম্যাচ। এখন এই যে 5 বছর, 2007 থেকে 2011, 4 বছর, এই 4 বছরে কিন্তু অলরেডি তিনি ব্যাটিং করেন 6, 7, 8-এ। অলরেডি তার স্ট্রাইক রেট বলেন, অলরেডি তার ব্যাটিং কর বলেন, সেটা কিন্তু ফল করেছে। এখন প্রথম কথা হচ্ছে টি-20 কিভাবে খেলতে হয় এটাই তখন বাংলাদেশ জানে না। টি-20 কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কত রান সেভ স্কোর, কত রান পার স্কোর, এটাই বাংলাদেশ জানে না।
4 বছরে ম্যাচও তার মধ্যে খেলে, তখন বিপিএল নাই, ম্যাচও তার মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজে টি20 সিরিজ নাই, ম্যাচও খেলতে হয় শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের মঞ্চে গিয়ে অথবা যে কোনো দ্বিপাক্ষিক সিরিজে একটা টি20 ম্যাচ থাকে। এখন বছরে একটা দুইটা টি20 ক্রিকেট খেলে টি20 ক্রিকেটটা বুঝবে কিভাবে? তামিম ভাই একদম যথার্থ কথা একটা আমাকে বলেছিলেন যে ভাই প্রথম 5 বছর আমরা বুঝতে বুঝতে যে টি20 ক্রিকেট আমরা হাউ টু অ্যাপ্রোচ, আমাদের অ্যাভারেজ চলে গেছে 12-13, আমাদের স্ট্রাইক রেট নেমে গেছে 108-10-এ। তো এইটাকে পরে ইনক্রিজ করানোটা আসলে খুব ডিফিকাল্ট ছিল। এখন ওই যেটা বললাম যে এস্টাবলিশ ক্রিকেটিং নেশন, বাংলাদেশ এস্টাবলিশ ক্রিকেটিং নেশন হয় 2012 সালের এশিয়া কাপ থেকে। হঠাৎ করে ওই এশিয়া কাপে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি বিন মুর্তজা তারা একটা ম্যাজিক্যাল পারফরমেন্স করে বাংলাদেশ 2012 এশিয়া কাপের ফাইনাল খেলে। ঠিক ওই বছরটাতে মূলত ধারাটা শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মুশফিকুর রহিমের ক্যাপ্টেন্সির প্রথম ম্যাচ থেকে। বাংলাদেশ ওই ম্যাচটা জিতে যায়। ওই বছরটা বিপিএল হয় এবং তখন থেকে বাংলাদেশ টি20 ক্রিকেটের মেজাজটা বুঝতে পারে। শুধুমাত্র টি20 ক্রিকেট না, বিপিএল এর কল্যাণে মোটামুটি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সবগুলো সেক্টরে কিভাবে ডমিনেট করে খেলতে হয় ওই জায়গাটায় তারা ক্রিকেটটা শুরু করে, যেটা 2012 ওই ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে হয়েছে এবং যেটা 2012 ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে হয়েছে। এখন ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ 48 বলে 64 করে নট আউট ছিলেন। ইট ওয়াজ দ্য স্টার্টিং এবং সেই স্টার্টিংটা হয়েছে আসলে 4 বছর টি20 ক্রিকেটে একটা দুইটা করে ম্যাচ খেলার পর। এখন আপনি নিজে চিন্তা করেন, তখন কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নাই, তখন বিপিএল নাই, আপনি খেলেন শুধুমাত্র একটা দুইটা করে টি20 ম্যাচ বছরে। এখন দেন আপনার ওই জায়গাটা আসবে কিভাবে? বিপিএলটা হলো, দেন একদম ইমিডিয়েট ইম্প্যাক্টের জায়গাটা 48 বলে 64 রান করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ঠিক তার পরের ম্যাচটা খেললেন মাহমুদুল্লাহ রিয়াদ ইন্টারন্যাশনাল টি20তে 1 বছর পর, সেখানে 18 বলে 31 করলেন শ্রীলঙ্কার সঙ্গে পাল্লে কেল্লেতে। 2013 সালে সর্বমোট 4টা ম্যাচ বাংলাদেশ টি20 ক্রিকেটে খেললো। সো আপনি বুঝতেই পারছেন যে ওই পার্টিকুলার সময়টাতে আসলে ব্যাপারটা কিরকম ছিল, যে বাংলাদেশ কিন্তু টি20 ক্রিকেটই খেলতো না। এখন ওই যে 4 বছর আপনি সময় দেখছেন, কিন্তু 4 বছরে আসলে খেলেছে কয়টা টি20? বছরে একটা দুইটা করে টি20 খেললে, বিপিএল নেই, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নাই, টি20 ক্রিকেট কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটাও বাংলাদেশ জানে না। 2014 টি20 ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদ ইন্ডিয়ার সঙ্গে 23 বলে 33 নট আউট করলেন, 12 বলে 17 নট আউট ছিলেন পাকিস্তানের সঙ্গে। আমি বলবো না যে তখনও বাংলাদেশ টি20 ক্রিকেটে ম্যাজিক্যাল কিছু করেছে, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশ তখন 12 এশিয়া কাপের পর থেকে বিপিএল হচ্ছে একটা ফ্লেভার পাওয়া শুরু করেছে, এস্টাবলিশমেন্ট আসা শুরু করেছে। 2016 এশিয়া কাপ, অনেকেই বলেন যে মাহমুদুল্লাহ রিয়াদের নিদহাস ট্রফির ওই ম্যাচ ছাড়া আর কোনো ইনিংস দেখেন না। 2016 এশিয়া কাপে মাহমুদুল্লাহ রিয়াদের 4টা ম্যাচ উইনিং ইনিংস আছে। 27 বলে 36 নট আউট ছিলেন আরব আমিরাতের সঙ্গে, 12 বলে 23 নট আউট ছিলেন শ্রীলঙ্কার সঙ্গে, 15 বলে 22 নট আউট ছিলেন পাকিস্তানের সঙ্গে। 3টাই কিন্তু ম্যাচ জয়ী ইনিংস। আমি ভুল বলেছি, 4টা না 3টা। ইন্ডিয়ার সঙ্গে 13 বলে 33 নট আউট ছিলেন, বাট বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই করেছে, ওই ফাইনালও বাংলাদেশ হেরেছে। বাংলাদেশ ক্রিকেটের এস্টাবলিশমেন্টটা কিন্তু এইসব জায়গা থেকে। মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ার্ল্ড কাপের মঞ্চে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের সঙ্গে সেঞ্চুরি করলেন। ব্র্যান্ডিং, বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিংটা কিন্তু এই জায়গা থেকেই আসলো। তো এরা কিন্তু ফার্স্ট জেনারেশন। আফটার দ্যাট নিদহাস ট্রফির যে জায়গাটা, সো যে জেনারেশনটার প্লেয়ার আপনার দেশের ক্রিকেটকে এস্টাবলিশমেন্ট দিয়েছে, ওই জেনারেশনের প্লেয়ারকে আপনি যখন তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে স্ট্রাইক রেট কত ছিল সেটা নিয়ে যাচাই বাছাই বিবেচনা করা শুরু করবেন, তখন কিন্তু সেটা একটা ভুল ইভালুয়েশন ঘটবে। কেন ভুল ইভালুয়েশন ঘটবে? কারণ ওই প্রথম 5 বছরে বাংলাদেশ বছরে ম্যাচ খেলা 2টা, কোনো বিপিএল নাই, কোনো কিচ্ছু নাই। তাইলে তার ওই জায়গাটা মাইন্ড সেট আপটা কীভাবে তৈরি হবে, সে জানবে কীভাবে হাউ টু অ্যাপ্রোচ ফর টি20 ক্রিকেট, এটা একটা ব্যাপার রয়েছে। এখন মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে যে বিষয়টা আসলে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, আমি কেন ওই কথাটা বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেট এস্টাবলিশড হয়েছে এই জেনারেশনটার হাত ধরে। প্রবলেম হচ্ছে এই জেনারেশনটাকে নিয়ে পরবর্তী সময় সবচেয়ে বেশি ক্রিটিসিজম এই কারণে হয়েছে, লিটন, সৌম্য, সাব্বিররা তাদেরকে সাপোর্ট দিতে পারে নাই। আপনি আমার কথা যেভাবেই নেন না কেন, আমার ব্যক্তিগত মত অনুযায়ী তারা যখন তাদের ক্যারিয়ারের পিক টাইমটা পার করে গেছেন, আফটার দ্যাট লিটন, সৌম্য, সাব্বিররা তাদেরকে পর্যাপ্ত সাপোর্টটা দিতে পারেন নাই। এটা আমার কাছে মনে হচ্ছে সবচাইতে বড় প্রবলেমের জায়গা। ধরেন আমি আপনাকে যদি বলি 2024 টি20 বিশ্বকাপে বিরাট কোহলি খেলেছে কয়টা ম্যাচ? একটা ম্যাচ, ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে অন্যরা, বিরাট কোহলি ফাইনাল ম্যাচটা ইন্ডিয়াকে জিতিয়েছে। এখন এরকম একটা ব্যাপার আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে 23 বিশ্বকাপে যদি লিটন কুমার দাস, সৌম্য সরকার তাদের ওই ব্যাচটার একটা প্রমিনেন্ট ক্রিকেট কালচার বিল্ড আপ হতো, আমাদের কাছে যদি ওই ধরনের পিকে থাকা প্লেয়ার থাকতো,
এমনও হতে পারতো যে ওই সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে সাকিব আল হাসান একটা সেঞ্চুরি মেরে দিয়েছে, তামিম ইকবাল তো ছিলেন না, বাট তামিম ইকবাল থাকলে তামিম ইকবাল একটা সেমিফাইনাল বা ফাইনাল মঞ্চে। আমাদের আসলে প্রবলেমের জায়গাটা যেটা হয়েছে, এই যে ফার্স্ট জেনারেশনটা ক্রিকেট এস্টাবলিশডের পর ফার্স্ট জেনারেশনটা যেভাবে এস্টাবলিশ করেছে ক্রিকেটটাকে, দেন তারা পিক ফর্ম থেকে সরে যাওয়ার পর, সেটা তারা সরে যেতেই পারেন, পিক ফর্ম থেকে সরে যাওয়ার পর এটাকে ক্যারি করতে পারে নাই জুনিয়ররা, এটাকে জুনিয়ররা ক্যারি করতে পারে নাই, যে কারণে এই ক্রিকেটারদেরকে টু বি ভেরি অনেস্ট এখনকার জেনারেশন অনেক বেশি মাত্রায় ট্রল করে। তারা হয়তো বা জানেও না, তারা এই হিসাবগুলো এইভাবে কখনো করেও না যে একটা দেশের ক্রিকেট এস্টাবলিশড হয়েছে 12 বছর ধরে, সেই জায়গাটায় ইন্ডিয়ার ক্রিকেট আজকে 5 দশক ধরে এস্টাবলিশড, পাকিস্তানের ক্রিকেট 4 দশক ধরে এস্টাবলিশড, শ্রীলঙ্কার ক্রিকেট প্রায় 3-4 দশক ধরে এস্টাবলিশড, অস্ট্রেলিয়া ইংল্যান্ড প্রায় 150 বছর ধরে এস্টাবলিশড ক্রিকেটিং নেশন। সেই জায়গাটাতে তো আপনার প্রথম জেনারেশনের ক্রিকেটার যারা, তাদের অনেক ল্যাকিং থাকবে, তাদের অনেক কিছু বুঝে উঠতে, ওইটাকে এস্টাবলিশড করতে করতে অনেক সময় চলে গেছে, তাদের গড় স্ট্রাইক রেটও কমে গেছে। এই জায়গাটা আমরা আসলে বুঝি না বা বোঝার চেষ্টা করি না। থ্যাংক ইউ ভেরি মাচ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট যে পর্যায়ে আপনি খেলেছেন, যে পর্যায়ে আপনি নিয়েছেন, ইউ ডিড ইউর বেস্ট পার্ট। ব্যাটিং করেছেন ম্যাক্সিমাম টাইমে 6-7-8-এ, ওই জায়গা থেকে এরকম বাংলাদেশের মতো একটা এমার্জিং নেশন যেটার ভার আপনি বহন করেছেন, এবং এই এমার্জিং নেশনটাকে এস্টাবলিশ করতে আপনাদের যে অবদানের জায়গাটা ছিল, সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট সবসময় মনে রাখবে, অন্তত ক্রিকেটের কোর সমর্থক যারা তারা সবসময় মনে রাখবে। কিন্তু পরবর্তী সময় নিজেদেরকে আপগ্রেডেশনের যে জায়গাটা, ওই আপগ্রেডেশনের জায়গাটা যেটা আপনারা করতে পারেন নাই, এটাকে আপনাদের ব্যর্থতা হিসেবেই ক্রিকেট প্রেমীরা সবাই ধরে নেবে, কারণ এই ব্যর্থতার দায়িত্ব আপনারা আসলে কেউ অস্বীকার করতে পারবেন না, কারণ নিজেদেরকে আরো এস্টাবলিশড করা, সেই আরো এস্টাবলিশ করার জায়গাটা আপনারা করতে পারেননি। হ্যাঁ, একটা বিষয় বলবো যে জুনিয়রদের কাছ থেকে আপনারা সাপোর্টটা পান নাই ওই রকম, কিন্তু তারপরও নিজেদের আপগ্রেডেশনের জায়গাটাও কিছুটা কমতে তো অবশ্যই দেখা গেছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে মাহমুদুল্লাহ রিয়াদের পরবর্তী জীবনে তিনি কি করবেন জানি না, এখনো ওয়ানডে থেকে রিটায়ারমেন্টে যাননি, হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফির পরে নেবেন, বাট শেষের শুরুটা শুরু হয়ে গেছে। টি-20 ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের কন্ট্রিবিউশনের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।